হ্যালো, আশা করি সকলেই ভালো আছো। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল। আজকে তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিওতে আবার সামনাসামনি হয়েছি। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের পঞ্চম অধ্যায় নিয়ে। এই অধ্যায়টি হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। এবছর 2026 মাধ্যমিকের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আমরা অনেকগুলি পার্টে টোটাল বিষয়টি আলোচনা করব। সেখানে আমাদের 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন থাকবে। আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথম তোমরা পাও। আর এর পাশাপাশি ভিডিওর লিঙ্কটিকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন নিয়ে। এবছর 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে একটি মাত্র প্রশ্ন আমি সাজেশন হিসেবে দিচ্ছি। সেটি হচ্ছে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভূমিকা: রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য হল ব্যক্তি জীবনের পরিপূর্ণ বিকাশ, ধর্মীয় ভাবের জাগরণ এবং প্রকৃতির সঙ্গে মানুষের মাধ্যমে প্রকৃতির জীবনাদর্শ গঠন। আর সেই কারণেই তিনি প্রকৃতি, মানুষ ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। মানুষ ও শিক্ষা: রবীন্দ্রনাথ তার একাধিক প্রবন্ধে লিখেছেন যে আমাদের সবচেয়ে বড় বাধা এই যে শিক্ষার সঙ্গে সমাজের এবং মানুষের কোনো যোগ নেই। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য: রবীন্দ্রনাথের মতে শিক্ষার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল: 1 নম্বর, শিক্ষার্থীর ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন, প্রকৃতির সঙ্গে প্রতিটি শিক্ষার্থীর সম্পর্ক সাধন। 3 নম্বর, শিক্ষার্থীর মধ্যে সৌন্দর্যবোধের বিকাশ ঘটানো। 4 নম্বর, শিক্ষার্থীকে চিরন্তন পরম সত্তার উপলব্ধিতে সহায়তা করা। শিক্ষার আনন্দ: রবীন্দ্রনাথের মতে আনন্দের মধ্যে দিয়েই প্রকৃত শিক্ষা লাভ করা সম্ভব। কেবল পুঁথিগত শিক্ষা শিক্ষার্থীকে আনন্দ দিতে পারে না, তার জন্য চাই হৃদয়বৃত্তির চর্চা। শিক্ষার স্বাধীনতা: রবীন্দ্রনাথ শিক্ষায় এবং কর্মে মানুষকে স্বাধীনতা দেওয়ার পক্ষপাতী ছিলেন। তিনি মনে করতেন যে শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে স্বতঃস্ফূর্তভাবেই তাদের শৃঙ্খলাবোধ গড়ে উঠবে। কেউই আত্মমর্যাদা বিসর্জন দেবে না, অন্যায়ের সঙ্গে কোনো প্রকার আপোষ করবে না। কর্মমুখী শিক্ষাদান: গতানুগতিক পুঁথিগত বিদ্যা অধ্যয়নের পরিবর্তে রবীন্দ্রনাথ কর্মমুখী শিক্ষাদানের প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব দিয়েছিলেন। বিদ্যালয়ে ছাত্রদের জন্য এমন সব কাজকর্মের প্রচলন করেছিলেন যার মধ্যে দিয়ে তারা বৃহত্তর কর্মজগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। শিক্ষণ পদ্ধতি: কোনো রকম ছককাটা পদ্ধতির উল্লেখ না করলেও রবীন্দ্রনাথ ইন্দ্রিয়ানুশীল প্রকৃতির পর্যবেক্ষণ, সৃজনশীল কাজকর্মের মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। শিক্ষার মাধ্যম: শিক্ষার মাধ্যম হিসাবে রবীন্দ্রনাথ মাতৃভাষার উপর গুরুত্ব দিয়েছেন। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে তিনি মাতৃভাষাকে তুলনা করেছেন মাতৃদুগ্ধের সঙ্গে। পাঠ্যক্রম: রবীন্দ্রনাথের মতে শিশুদের জন্য পাঠ্যক্রম জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠবে, আর সেই সঙ্গে পাশ্চাত্য জগতের বিজ্ঞান ও প্রযুক্তিমূলক অগ্রগতির সঙ্গে সংযোগ থাকবে। শান্তিনিকেতন ভাবনা: রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল: 1 নম্বর, আবাসিক ব্রহ্মচার্যাশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষক ও ছাত্র সম্পর্ককে প্রতিষ্ঠা করা। 2 নম্বর, প্রাচীন ভারতের গুরু শিষ্যের সম্পর্ককে পুনঃপ্রতিষ্ঠা করা। বিশ্বভারতী ভাবনা: রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠার প্রেক্ষাপটে যে সমস্ত আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন সেগুলি হল: 1 নম্বর, ভারতীয় আদর্শকে তুলে ধরা। 2 নম্বর, নিজের কর্তব্য সম্পাদন প্রতিষ্ঠা।
1918 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর শান্তিনিকেতন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। উপসংহার: উপরের আলোচনা থেকে দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলিত শ্রেণীকক্ষের চার দেওয়ালের পরিবর্তে প্রকৃতি, মানুষ ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করতে সচেষ্ট হন। তবে এই শিক্ষা আনন্দপাঠ হলেও ঔপনিবেশিক কাঠামোর বিচারে তা কার্যকরী শিক্ষা ছিল না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।